বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা অডিও স্টুডিওতে শুনছেন হুমায়ুন আহমেদের রচনা আমি মিসির আলী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। স্যার, এই হলো আপনার ডেজার্ট। অনেক রকম তো ডেজার্ট খেয়েছেন, এটা একটু খেয়ে দেখুন। আপনাকে আমি মেপে মেপে ঠিক 2 চামচ দেব। এটা আবার 2 চামচের বেশি খাওয়াটা ঠিক হবে না, তাই না? তবে যদি আপনার আরো খেতে ইচ্ছা করে তাহলে খাবেন, সাধারণত 2 চামচের বেশি ইচ্ছা করবে না। এটা এই তর্জনীতে মাখিয়ে মুখে দিন। এভাবে এটা খাওয়ার নিয়ম। আচ্ছা, জিনিসটা কি মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই বিশেষ মধু। চাক ভাঙা মধু, এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন। এটা হলো সেই চাক ভাঙা মধু। সুন্দরবনের মধুয়ালীরা মার্চ এপ্রিল মাসে এই মধু সংগ্রহ করে। এই সময় খলসা ফুল ফোটে আর মৌমাছিরা খলসা ফুল থেকে মধু জমা করে। কেওড়া ফুলের মধুও আছে, সেটাও খারাপ না, তবে খলসা ফুলের মধুর মতো ভালো মধু পৃথিবীতে আর কোথাও আছে বলে আমি মনে করি না। কেমন, অন্য মধুর সঙ্গে পার্থক্যটা বুঝতে পারছেন? না না, আমি মধু আমি খাই না। যারা নিয়মিত খায় তারা হয়তো পার্থক্যটা ধরতে পারবে, আমি পারবো না। আপনিও পারবেন। আমার কাছে এই মুহূর্তে 8 রকমের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু আর 5 রকমের সুন্দরবনের মধু। সব কটা আপনাকে খাওয়াবো, তখন আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন। আপনি যখন এই বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মোটামুটি ভাবে একজন মধু বিশেষজ্ঞ। না, উঠি। হ্যাঁ, ঠিক আছে, অনেক রাত হলো, যান শুয়ে পড়ুন। সকালবেলা নাস্তা খেতে খেতে আগামী কয়েকদিনের প্রোগ্রাম আমরা সেট করে ফেলবো। আচ্ছা আচ্ছা। বলছি, পান খাবার অভ্যেস আছে? না না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে অ্যালকালয়েড থাকে। এই অ্যালকালয়েড স্নায়ুর উপর ভালো কাজ করে, শরীরে একটা হালকা ঝিমঝিম ভাব নিয়ে আসে। বেশ ইন্টারেস্টিং সেন্সেশন। দিন তবে। এই যে নিন। মিসির আলী কাঁচা সুপারির একটা পান মুখে দিলেন। সুলতান বলল, আচ্ছা, আপনার ঘরটা আমরা পাল্টে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধ যে আপনার কাছে খুব বিরক্তিকর, এটা আমরা আসলে জানতাম না। তবে এই নতুন ঘরটা আর কোনো কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। আচ্ছা, দোতলায় সাপ কি সত্যি আছে? থাকার তো কোনো কারণ নেই, তবে এটা ঠিক যে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি, যদিও আমি সাপ চিনি না, তবে যেটাকে দেখেছি তার ফনা আছে, কাজে বিষও থাকার কথা। বলেন কি? না, আপনার খাটটাকে ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে একটা জ্বলন্ত হ্যারিকেন থাকবে। সাপ কার্বলিক অ্যাসিডের চেয়েও বেশি ভয় পায় আলো। যদিও মশা নেই, তবু মশারিটা খাটিয়ে ঘুমাবেন। আর বাথরুম যাবার প্রয়োজন হলে ভালো মতো মেঝেটা দেখে তারপরেই মাটিতে নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার পছন্দের প্রাণী নয়। না, আমারও নয়। আমি না এই পৃথিবীতে একটা জিনিসকেই ভয় পাই, তার নাম হচ্ছে সাপ। মানুষ তো নানা রকম দুঃস্বপ্ন দেখে, আমি একটাই দুঃস্বপ্ন দেখি, সাপের সঙ্গে শুয়ে আছি,
হ্যাঁ, আর বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় কোনো ভয় লাগে না, কিন্তু যখন স্বপ্নটা ভেঙে যায় তখন প্রচন্ড ভয় লাগে, গাটা ঘিনঘিন করতে থাকে। হ্যাঁ, তখন বারবার করে গোসল করি, আর তারপর মনে হয় যেন সাপের স্পর্শ সারা শরীরে লেগে আছে। এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে পরে না হয় কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি, আপনাকে আমি আর দোতলা পর্যন্ত এগিয়ে দিতে পারছি না। মানে ইচ্ছে থাকলেও সম্ভব নয়, বুঝতেই পারছেন। আর হুইল চেয়ার দোতলায় ওঠাবার কোনো ব্যবস্থা নেই। ওই বরকত আছে, ও আপনাকে নতুন ঘরটা দেখিয়ে দেবে। আচ্ছা, এত বড় বাড়িতে আপনারা 3 জন মাত্র মানুষ? আগে 6 জন ছিলাম, এখন 3 জন। জার্নি করে এসেছেন আপনি, ক্লান্ত, শুয়ে পড়ুন, কাল কথা হবে। আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেওয়া, কিন্তু সেটা সম্ভব নয়। বরকত এগিয়ে দেবে। না না না, কোনো অসুবিধা নেই। বরকতের আবার অনিদ্রা রোগ আছে, সে কুকুরগুলোর সাথে সারা রাতই জেগে থাকে। যদি আপনার কিছু প্রয়োজন হয়, একবার সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর নতুন জায়গায় যদি ঘুম না আসে, সেজন্য আপনার ঘরে এই ফ্রিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেটও দিতে বলেছি। মনে হয় লিলি দিয়েছে। আর রাত জেগে যদি বই পড়তে চান, তারও ব্যবস্থাও করেছি। দ্য আদার মাইন্ড বইটাও তো আপনার বিছানার কাছেই আছে, ওটা পড়েছেন? না না, পড়া হয়নি। ইন্টারেস্টিং। 5 জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে ওই বইটায় লেখা হয়েছে। আমি নিজে খুব আগ্রহ নিয়ে ওটা পড়েছি। আপনারও বেশ ভালো লাগবে বলে আমার ধারণা। গুড দেখা নাইট। যাক। গুড নাইট। বরকত এক গাদা জিনিসপত্র সঙ্গে নিয়েছে। চায়ের কাপ আছে, পানির বোতল আছে। মিসির আলির চোখ ঘুমে জুড়িয়ে আসছে। ফ্লাক্স ভর্তি চা থাকলেও তিনি যে রাত জাগবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছে। মনে হচ্ছে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। দেখে মনে হয় কষ্টটা শারীরিক। আমার ধারণা তা না। আমার ধারণা কষ্টটা মানসিক। দোতলার কোনো ভয়ঙ্কর স্মৃতি কি তার মাথায় আছে, যে কারণে দোতলায় ওঠার ব্যাপারে তার অনাগ্রহ আছে? লিলি মেয়েটি নিজের চারদিকে এক ধরনের রহস্য তৈরি করার জন্য ব্যস্ত। এটাই অস্বাভাবিক না। মেয়ে মাত্রই নিজেকে রহস্যময়ী হিসেবে উপস্থিত করতে চায়। মেয়েটি বুদ্ধিমতী। সে নানানভাবে আমার বুদ্ধির হিসেব নিতে চাচ্ছে, দাঁড়িপাল্লায় বুদ্ধি মাপতে চাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে জরুরি। কেন জরুরি? সে কি আমার বুদ্ধি ব্যবহার করতে চায়? কোথায় ব্যবহার করবে? এই পর্যন্ত লিখে মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে, এখন ঘুমোনো যায়। মিসির আলি বিড়বিড় করে বললেন, যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। স্বপ্নে বিস্ময়কর ঘটনা খুব স্বাভাবিক ঘটে, এখানেও তাই ঘটছে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মশারির ছাদে একটা সাপ কুণ্ডুলি পাখি শুয়ে আছে। কুণ্ডুলি ভেঙে সাপটা মাথা বের করল। এই তো এখন মশারি বেয়ে নিচে নামছে। মিসির আলি উঠে বসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না। এর দুটা কারণ হতে পারে। স্বপ্নে নিজের ইচ্ছায় কিছু করা যায় না। তিনি উঠে বসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কাজেই এটা স্বপ্ন। আর স্বপ্ন না হয়ে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তিনি উঠে বসতে পারছেন না, কারণ তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। ভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছে। তিনি দরজায় ছিটকিনি না দিয়েই শুয়েছিলেন। পুরনো আমলের বাড়ি, ছিটকিনি জং ধরে আটকে গিয়েছিল। যেহেতু ছিটকিনি লাগানো নেই, আংটা ধরে টানলেই দরজা খুলে যাবার কথা, কিন্তু আশ্চর্য, দরজা খুলতে পারলেন না। প্রাণপণে টেনেও দরজা নাড়ানো গেল না। মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কোনো লাভ হল না।
মিসির আলি খাটে এসে উঠলেন। হইচই চিৎকার করার কোনো মানেই হয় না। পুরো ব্যাপারটা স্বপ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই তার যা করণীয় তা হল বিছানায় চলে যাওয়া, ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্য অপেক্ষা করা। তার ঘুম ভাঙল অনেক বেলায়। ঘর ভর্তি আলো, পাখপাখালি চারিদিকে কিচমিচ করছে। খাটের পাশে লিলি দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। আজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স কিছুতেই 17-18 বছরের বেশি হবে না। লিলি হাসি মুখে বলল, চাচাজি, আপনি দরজার ছিটকিনি না লাগিয়ে ঘুমিয়ে পড়েছেন? মিসির আলি উঠে বসতে বসতে বললেন, ছিটকিনি লাগাতে পারিনি। হ্যাঁ, আগেও দুবার এসে আমি দরজার সামনে এসে দাঁড়িয়ে থেকে চলে গেছি। আমি তো আর জানি না। এবার কি মনে করে দরজায় ধাক্কা দিলাম, ধাক্কা দিতেই দরজা দেখি খুলে গেল। ঘুম কেমন হয়েছে রাত্রে চাচাজি? ভালো ভালো। এই নিন, জানি। আচ্ছা, আমি কিন্তু বইয়ে পড়েছি আপনি বাসি মুখে দিনের প্রথম চা খান। নাস্তাও তৈরি আছে, হাত মুখ ধুয়ে নিচে নামলেই নাস্তা দিয়ে দেব। হ্যাঁ, তোমার শরীর এখন ভালো? হ্যাঁ হ্যাঁ, শরীর খুব ভালো। কাল রাতেও ভালোই ছিল। ওর সঙ্গে রাগারাগি করে বিছানায় শুয়ে পড়েছিলাম। ও আপনাকে কি বলেছে? আমার মাথা খারাপ, আমার চিকিৎসা দরকার। এই ধরনের কিছু। ওর কোনো দোষ নেই জানেন তো। রাগারাগির এক পর্যায়ে আমি মাথা খারাপের অভিনয় করি, ও আমার অভিনয় ধরতে পারে না। চা কেমন হয়েছে চাচাজি? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, কাল রাতের খাবার কেমন ছিল? ভালো ছিল, আমি খুব তৃপ্তি করে খেয়েছি। তাই? আজকে আজকে আপনাকে কই মাছের পাতুরি খাওয়াবো। পুঁই শাকের পাতাটা আনতে পাঠিয়েছি, পাওয়া গেলে হয়। এমন জংলা জায়গায় বাস করি না, আশেপাশে 2-3 মাইলের মধ্যে কোনো হাট বাজারই নেই। লিলি, একটা কাজ করো তো, টেবিলের উপরে দেখো আমার ডায়েরিটা উল্টো করে রাখা আছে। পাতাটা খুলে দেখো কি লেখা। টেবিল? আচ্ছা, ডায়েরি কোথায়? এইখানে তো টেবিলের উপরে কোনো ডায়েরি উল্টো করে রাখা নেই। লাল মলাটের বইটি ডায়েরি। 7 তারিখ বের করে দেখো কিছু লেখা আছে কিনা। 7 তারিখেই তো, 5, 6, 7। কই, না তো, কিছু লেখা নেই তো। কি লেখা থাকবে চাচাজি? আচ্ছা, রেখে দাও রেখে দাও, কিছু লেখা থাকবে না। তোমার স্বামীর ঘুম কি ভেঙেছে? ওর ঘুমে একটা নাকি ভাঙবে না, সারা রাত জেগে তারা দেখেছে। আপনাকে কি কি দেখাবে সব ঠিকঠাক করেছে। আজ আপনাকে কি দেখানো হবে জানেন? না। আজ শনির বলয়। এইসব দেখে কি হয় কে জানে, আমার তো একদম ফালতু লাগে। আচ্ছা চাচাজি, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে আপনি নেমে আসুন। আজ আপনি নাস্তা খাবেন চুলার পাশে বসে, গরম গরম লুচি ভেজে একেবারে পাতে তুলে দেব। তোমার লুচিগুলিও কি স্পেশাল? হ্যাঁ, স্পেশাল অবশ্যই। অর্ধেক ময়দা আর অর্ধেক সুজি দানা মিশিয়ে কাই তৈরি করা হয়। 10-12 ঘন্টা এই কাই ভেজা ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিতে হয়। লুচির কাই আমি কাল রাত্রিরেই তৈরি করে রেখেছিলাম। বেশ বেশ, ভালো ভালো। না না না, শুধু ভালো বললে হবে না। আপনি চলে যাওয়ার আগে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবেন, আমার রান্নার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আমি একেবারে বাঁধিয়ে রাখবো। আচ্ছা, অবশ্যই যাব। তুমি চাইলে এখনই দিয়ে দিতে পারি। ওমা, এখন কেন দেবেন? আমি তো এখনো আপনার জন্য কিছু রান্নাই করিনি। আচ্ছা চাচাজি, আমি যাই। লিলি চলে যাবার পর
মিসির আলি টেবিলের কাছে গেলেন, ডায়েরি হাতে নিলেন। সেখানে স্বপ্নের কথা কিছু লেখা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গত রাতে যা দেখেছেন সবই স্বপ্ন, গভীর গাঢ় স্বপ্ন। মিসির আলি হাত মুখ ধুয়ে নিচে নামলেন, লুচি বেগুন ভাজা খেলেন, চা খেলেন। চাচাজি, তোমার আপনি, হ্যাঁ বলুন। তোমার কুকুরগুলি কি বাঁধা আছে? হ্যাঁ হ্যাঁ, কুকুর বাঁধাই আছে। বরকতকে পুঁই পাতার খোঁজে পাঠিয়েছি। বড় বড় পুঁই পাতা ছাড়া পাতুরি হয় না। বরকত এলেই ওই কুকুরগুলির সঙ্গে না হয় আপনার পরিচয় করিয়ে দেবে, তখন আর আপনার কুকুর ভীতি থাকবে না। আচ্ছা, নীল ফুল ফোটে ওই গাছটা কোথায়? ওই তো পিছনের বাগানে, বিশাল গাছ, আপনি দেখলেই চিনতে পারবেন। আচ্ছা, গাছের গুড়িটা, হ্যাঁ গাছের গুড়িটাও দেখবেন বাঁধানো। পিছনের বাগানে একটা ভাঙা মন্দির আছে, মন্দিরে ঢুকবেন না যেন, সাপের আড্ডা ওটা। কি কি মন্দির? কালী মন্দির। হিন্দু বাড়ি ছিল তো, বাড়ির মালিক অশ্বিনী রায় শাক্ত মতের মানুষ ছিলেন। স্বপ্নে দেখে তিনি কালী প্রতিষ্ঠা করেন। খুবই ইন্টারেস্টিং গল্প। আমি ভাষা ভাষা জানি, সুলতানকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলবে। আচ্ছা আচ্ছা, তাকেই জিজ্ঞেস করব। আচ্ছা চাচাজি, আমি কি ওই দিনের মতন এক্সপ্রেসো কফি বানিয়ে আপনার জন্য নিয়ে আসবো? আচ্ছা, এসো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। মিসির আলি বাড়ি দেখতে বের হলেন। রাতে বাড়িটা যত প্রকাণ্ড মনে হয়েছিল, দিনের আলোয় মনে হচ্ছে তার চেয়েও প্রকাণ্ড। তবে প্রকাণ্ড হলেও ধ্বংসস্তূপ। বাড়িটা যেন অপেক্ষা করছে কখন হুমড়ি খেয়ে পড়বে। বাড়িটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ভয় ভয় করে। মনে হয় বাড়িটাও কৌতূহলী চোখে তাকে দেখছে, চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা শেষ হলেই বাড়ি গম্ভীর গলায় ডাকবে, এই যে ভদ্রলোক, আপনার সঙ্গে কিছু কথা আছে, দয়া করে শুনে যান। মিসির আলি বাড়ির পেছনে চলে গেলেন। তিনি বৃক্ষপ্রেমিক না, গাছপালা নিয়ে তার বাড়াবাড়ি কৌতূহল নেই, কিন্তু নীলমরিচ ফুল গাছটা দেখতে ইচ্ছে করছে। বাড়ির পেছনের জায়গাটা আশ্চর্য রকমভাবে পরিষ্কার, ঝোপঝাট নেই, বড় বড় ঘাস নেই, গাছের নিচে শুকনো পাতা পড়ে নেই। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাঁট দেওয়া হয়েছে। নীল মরিচ ফুল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে। এমন কিছু বিস্ময়কর গাছ বলে মনে হচ্ছে না, তবে মরিচ ফুল গাছের পাশেই চেরি গাছ ফুলে ফুলে ছেয়ে আছে। পাতা শূন্য গাছ সাদা ফুলে ঢেকে গেছে। চেরি গাছের পাতা শীতকালে ঝরে যায়, এখন শীত না, তারপরেও গাছে একটা পাতা নেই কেন? জন্মভূমি ছেড়ে অন্য দেশে এসে গাছের কি জিনে কোনো পরিবর্তন হয়েছে? নাকি এটা চেরি গাছ না, অন্য কোনো গাছ, তিনি নাম জানেন না। ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের অংশটা ঝোপঝাড়ে ঢাকা। বড় বড় কয়েকটা আম গাছ জায়গাটা অন্ধকার করে রেখেছে। উইয়ের ঢিবির মতো কিছু একটা উঁচু মাটি দেখা গেল। মন্দিরের ঠিক সামনে সারি করে লাগানো জবা গাছ। জবা গাছ এত বড় মিসির আলি আগে দেখেননি। গাছগুলি আম কাঁঠালের গাছের মতোই প্রকাণ্ড। একটা গাছেই শুধু ফুল ফুটেছে, কালচে লাল রঙের ফুল। দেখতে ভালো লাগে না। জবা ফুল ছাড়া কালী পূজা হয় না? পূজার ফুলের জন্যই কি এই গাছগুলি লাগানো? এত প্রাচীন গাছ। মিসির আলি মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরের গায়ে শ্বেতপাথরের ফলকে কি সব লেখা। দেখি দেখি দেখি, বাবু অশ্বিনী কুমার রায় কর্তৃক অদ্য শনিবার বঙ্গাব্দ 1208 গৌর কালী মূর্তি অধিষ্ঠিত হইল। মিসির আলি নাম ফলকের দিকে তাকিয়ে আছেন। গৌর কালী মূর্তি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কালী কৃষ্ণবর্ণ, গৌরবর্ণ না। চাচাজি, আপনার কফি। হ্যাঁ, আপনার কফি। আচ্ছা, আপনাকে বলা হয়েছে মন্দিরের কাছে না আসতে, আপনি সোজাসুজি সেখানে চলে এসেছেন। আপনি দেখি একেবারে বাচ্চাদের মতো, যেটা করতে না করা সেটাই করবেন। ও দাও দাও দাও, কফির কাপটা দাও।
আচ্ছা এই নিন, লিলি, এই নিন। তা এই গৌর কালী ব্যাপারটা কি? গৌরকালী হলো যে কালীর গায়ের রং গৌর, মানে একেবারে ধবধবে সাদা। বাবু অশ্বিনী রায় স্বপ্নে দেখেছিলেন মা কালী তাকে বলছেন, তুই আমাকে প্রতিষ্ঠা কর, তবে গায়ের রং কালো করিস না বাবা, গৌর বর্ণ করবি। লিলি, মন্দিরে কি মূর্তি আছে? না, অশ্বিনী কুমার রায় নিজেই মূর্তিটা ওই মেঘনায় ফেলে দিয়েছিলেন। কেন? গল্পটা আমি পুরোপুরি জানি না, ওই ভাষা ভাষা জানি, দূরবীনওয়ালা জানে, ওই সুলতান সাহেব, ও আপনাকে গুছিয়ে বলবে। আচ্ছা, আগে তোমার কাছ থেকে আগোছালো ভাবে শুনি। আগোছালো গল্প শুনতেই আমার বেশি ভালো লাগে। তাহলে শুনুন, ওই ঘটনাটা হলো এই রকম, মানে শোনা কথা আর কি। যেদিন দেবী প্রতিষ্ঠিত হলেন সেই রাত্রেই নাকি অশ্বিনী বাবুকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই বোকা ছেলে, নরবলি ছাড়া শক্তির প্রতিষ্ঠা হয়? তুই এক কাজ কর, আগামী অমাবস্যায় তুই নরবলি দে। অশ্বিনী বাবু বললেন, এইটা পারবো না মা, আমি মহাপাতক হব। দেবী বললেন, পাপ পুণ্যের তুই কি বুঝিস, তোকে যা করতে বললাম তাই কর, নয়তো মহা বিপদে পড়বি। অশ্বিনী বাবু স্বপ্নের মধ্যেই কাঁদতে কাঁদতে বললেন, এই কাজটা পারবো না মা, এই কাজটা পারবো না, নরবলি ছাড়া তুমি যা করতে বলবে তাই করব। দেবী তখন বললেন, তুই যখন পারবি না, আমার ব্যবস্থা আমিই করব, তখন তো দুঃখের সীমা থাকবে না। অশ্বিনী বাবুর ঘুম ভেঙে গেল, দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন, খুব কান্নাকাটি শুরু করলেন। আগামী অমাবস্যায় না জানি কি হয়। কিছু কি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। অশ্বিনী বাবুর বড় মেয়েকে মন্দিরের ভেতরে পাওয়া গেল। বড় মেয়ের নাম শ্বেতা, বয়স এই 18-19 হবে, বিয়ের কথা চলছিল। সকালে মন্দিরে ঢুকে অশ্বিনীবাবু দেখেন মেয়ের মাথা একদিকে, ধর আরেক দিকে, হ্যাঁ? দেবীর খাড়ায় চাপ চাপ রক্ত। কি সর্বনাশ! অশ্বিনীবাবুর মাথা তখন মাথা খারাপের মতন হয়ে গেল। তিনি সেই রাতেই দেবী মূর্তিটা ওই মেঘনা নদীর মাঝখানে ফেলে দিয়ে এলেন। আচ্ছা, ওনার কি একটাই মেয়ে ছিল? না না, ওনার 4 মেয়ে ছিল। 2 মাসের মাথায়, হ্যাঁ ঠিক 2 মাসের মাথায় দ্বিতীয় মেয়েটিরও একই অবস্থা হলো। মন্দিরের ভেতরে তাকে পাওয়া গেল মাথা একদিকে, ধর আরেক দিকে। অশ্বিনীবাবু সেই যে বাড়িঘর বিক্রি করে 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলে গেলেন। প্রথমে গেলেন ডিব্রুগড়, সেখান থেকে শিলিগুড়িতে গিয়ে তার তৃতীয় মেয়েটিরও একই অবস্থা হলো। তখন তার স্ত্রী সতীদেবী মামলা করলেন স্বামীর বিরুদ্ধে। সতীদেবী বললেন, হত্যার ঘটনাগুলি তার স্বামী ঘটাচ্ছেন আর দোষ দিচ্ছেন মা কালীর। ছোট মেয়েটাও তখন বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিল। মামলার রায় কি হয়েছিল? ওনার ফাঁসি হয়েছিল। লিলি, তুমি এত সব জানলে কি করে? আরে অনেক লেখালেখি হয়েছে এই মামলা নিয়ে, আমাদের দূরবীনওয়ালা সেসব লেখা সব জোগাড় করেছিল। আপনি চাইলে আপনাকে খুঁজে বের করে দেবে। আপনি কি চান? না না, আমি চাই না। আমাকে দেখে কি বুঝতে পারছেন চাচাজি, আমার মনটা খুব খারাপ? না, বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আমার মনটা খুবই খারাপ, কারণ পুঁই পাতা পাওয়া যায়নি। বড় বড় পুঁই পাতা, হ্যাঁ বড় বড় পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে তারপরে না পাতুরিটা রান্না করব। কলা পাতা দিয়েও হয়, তবে ভালো হয় না। মন খারাপের কারণটা তো মনে হয় খুবই গুরুতর। আপনার কাছে গুরুতর না মনে হতে পারে, আমার কাছে খুবই গুরুতর। ও যেমন তারা দেখে, আমি করি রান্না। কোনো রাতে যদি আকাশ মেঘে ঢেকে যায়, ওর প্রচন্ড মেজাজ খারাপ হয়। আর ঠিক সেই রকম আমি যখন রান্নার জিনিসপত্র পাই না, আমার মেজাজ খারাপ হয়।
এটা কি দোষের? না, দোষের না। এত সুন্দর বাগান তুমি এখানে বেড়াতে আসো না? না, গাছপালা আমার ভাল লাগে না। চাচাজি শুনুন, হুম। আচ্ছা আমি চলে যাচ্ছি। খবরদার, আপনি কিন্তু আর মন্দিরের ভেতরে ঢুকবেন না। আচ্ছা, আচ্ছা, ঢুকবো না, ঢুকবো না। তোমার স্বামীর ঘুম ভেঙেছে? হুম, হ্যাঁ, ভেঙেছে। তার নাস্তা খাওয়া শেষ? সে নাস্তা খাবে না, দুপুরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। ঘুম না এলে ওষুধ খেয়ে ঘুমোবে। কেন? রাত জাগবে তো। আছে আপনাকে নিয়ে তারা দেখবে। ও, আজ কি অমাবস্যা? উহুম, আগামীকাল অমাবস্যা। কদিন ধরেই যেমন মেঘলা মেঘলা যাচ্ছে, অমাবস্যার রাতে যদি আকাশে মেঘ থাকে তাহলে তো সমস্যা। আপনার আর কি সমস্যা? সমস্যা হলো আমার। আকাশে মেঘ দেখলে না ও প্রচন্ড রেগে যায়, হইচই করে তখন। অমাবস্যা হলো বৃষ্টির সময়। অন্যদিন বৃষ্টি না হলেও অমাবস্যায় বৃষ্টি হবেই। চাঁদের আকর্ষণ বিকর্ষণের কিছু একটা ব্যাপার আছে না? আমি অত শত জানি না, আপনি নিশ্চয়ই জানেন। আমিও জানি না। এই কফির মগটা দিন তো, আমি চলে যাই। হ্যাঁ, হ্যাঁ। দুপুরে রান্না হলে খবর দেবো, চলে আসবেন। হ্যাঁ, দিন দিন। হ্যাঁ, এখন এখানে নিজের মনে ঘুরে বেড়ান। শুধু দয়া করে মন্দিরের ভেতরে ঢুকবেন না। মিশির আলি নীল মরিচ গাছের নিচে বসলেন। মন্দিরের ভেতরটা একবার উঁকি দিয়ে দেখতে ইচ্ছা করছে। মেয়েটা যদিও নিষেধ করেছে, নিষেধ অগ্রাহ্য করার একটা প্রবণতা হয়তো মানুষের ডিএনএর ভেতরেই আছে। মানুষকে যেটাই নিষেধ করা হয়েছে সেটাই সে করেছে। ব্যাপারটা শুরু করেছিলেন আদি মানব আদম। তাকে কোনো ব্যাপারে নিষেধ করা হয়নি, শুধু বলা হয়েছিল গন্ধম ফলটা খেও না। আদম প্রথম যে কাজটা করলেন সেটা হলো গন্ধম ফল খাওয়া। এডমান্ড হিলারির মার ছিল উচ্চতাভীতি। তিনি তার পুত্রকে বললেন, তুমি আর চাই করো, বাড়ির ছাদে উঠবে না। সেই হিলারি এভারেস্টের চূড়ায় উঠে বসে থাকলেন। মিশির আলি মন্দিরের দিকে রওনা হলেন। ভেতরে ঢোকার দরকার নেই, তিনি শুধু উঁকি দিয়ে চলে আসবেন। পরিত্যক্ত মন্দির, সাপ থাকা স্বাভাবিক, তবে কাল রাতের ঘটনার পর দিনের সাপ তত ভয়ঙ্কর হবে বলে মনে হয় না। মন্দিরে ঢোকার দরজাটা কাঠের, দরজায় হুক আছে, তালা লাগানোর ব্যবস্থাও আছে, কিন্তু দরজায় তালা নেই। মিশির আলি ধাক্কা দিতেই দরজা খুলল। মেঝে শ্বেতপাথরের ঝকঝক করছে, মনে হচ্ছে এইমাত্র কেউ এসে সাবান পানি দিয়ে ধুইয়ে দিয়ে গেছে। তার চেয়েও বিস্ময়কর ঘটনা হলো মন্দিরে মূর্তি আছে, এবং মূর্তিটি দেখতে অবিকল লিলির মতো। যেন কোনো ভাস্কর এসে লিলিকে দেখে পাথর কেটে কেটে মূর্তি বানিয়েছে। কাকতালীয়ভাবে একটা মানুষের চেহারার সঙ্গে পুরনো মূর্তির চেহারা মিলে যাবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা। মিশির আলি মন্দির থেকে বের হলেন। চেরি গাছটার নিচে বরকত দাঁড়িয়ে আছে। তারাতে শলার ঝাড়ু বাগান ঝাড় দিয়ে এসেছে, তবে সে এই মুহূর্তে বাগান ঝাড় দিচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিশির আলির দিকে। সেই দৃষ্টিতে কৌতূহল, বিস্ময়, আনন্দ কোনো কিছুই নেই। সে তাকিয়ে আছে মাছের মতো, ভাবলে শিন চোখে। মিশির আলি মন্দির থেকে বের হয়ে মন্দিরের পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। বরকত চোখের দৃষ্টিতে এখনও তাকে অনুসরণ করছে। তার দৃষ্টির আড়ালে যাবার জন্যেই মন্দিরের পেছনে চলে যাওয়া দরকার। মন্দিরের পেছনটা সম্পূর্ণ অন্য রকম। একটা কুয়া আছে, কুয়ার পাড় পাথর দিয়ে বাঁধানো, কুয়ার ওপরে তারের জাফরি। সেখানে বাগান বিলাস গাছ, গাছ ভর্তি ফুল। অন্ধকার কুয়া ফুলের কারণে আলো হয়ে আছে। নদীর কাছের বাড়িতে কখনো কুয়া থাকে না। এই কুয়াটাই প্রমাণ করে দিচ্ছে একসময় নদী অনেক দূরে ছিল। মিশির আলি কুয়ার পাড়ে উঠলেন। পানি আছে কিনা দেখতে হবে, পাথর নিয়ে ফেলতে হবে। মিশির আলি কুয়াতে পাথর ফেলতে পারলেন না।
তার আগেই তাকে চমকে উঠতে হলো, কারণ ঝাঁটা হাতে বরকত এসে দাঁড়িয়েছে। মিসির আলি বললেন, বরকত, কিছু বলবে? বরকত জবাব দিল না, চোখও নামিয়ে নিল না। মিসির আলি বললেন, বাগান ঝাড় দিতে এসেছো? না। তোমার কুকুরগুলির সঙ্গে এখনো পরিচয় হয়নি। চলো যাই, কুকুরগুলির সঙ্গে পরিচিত হয়ে আসি। আপনারে ডাকে। কে ডাকে? বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আঙুল উঁচিয়ে দেখালো। মিসির আলি বললেন, কে ডাকছে? লিলি? বরকত জবাব দিল না, আঙুল উঁচিয়ে রাখল। মিসির আলি আঙুল লক্ষ্য করে এগোলেন। বরকত এখনো হাত নামাচ্ছে না, তার চিহ্ন আঁকা সাইনবোর্ডের মতো হাত স্থির করে রেখেছে। তাকে দেখাচ্ছে কাকতাড়ুয়ার মতো। হাতের আঙুল লক্ষ্য করেই মিসির আলি উপস্থিত হলেন লাইব্রেরি হলে। বিরাট ঘর। সাধারণত লাইব্রেরির ঘরের চারিদিকেই বই থাকে। এই ঘরের একদিকের দেয়ালে বই রাখা, কোনো আলমিরা নেই, সব বই র্যাকে রাখা। র্যাকের উচ্চতা এমন যে হুইল চেয়ারে বসে হাত বাড়িয়ে বই নেওয়া যায়। লাইব্রেরি ঘরের ঠিক মাঝখানে হুইল চেয়ারে সুলতান বসে আছে। সুলতানের সামনে টি টেবিলের মতো ছোট্ট টেবিল, সুলতানের উল্টো দিকে আরেকটি হুইল চেয়ার। সুলতান হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? ভালো। দেখেছেন, আপনার বসার জন্য একটা হুইল চেয়ার এনে রেখেছি। হ্যাঁ, তাই তো দেখছি। সুলতান গলার স্বর গম্ভীর করে মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল, সাধারণ চেয়ার না রেখে আপনার জন্য হুইল চেয়ার কেন রেখেছি বলতে পারবেন? না না, বলতে পারবো না। আপনি কি বিস্মিত হচ্ছেন? হ্যাঁ, সামান্য হচ্ছি। না স্যার, বিস্মিত হবার কিচ্ছু নেই। দাঁড়ান, আমি একবার ব্যাখ্যা করলেই আপনি বুঝবেন যে আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করাটা কেন খুব যুক্তিযুক্ত। আচ্ছা, একটা কাজ করুন, আপনি আগে চেয়ারটা আরাম করে বসুন আর আমি ব্যাখ্যা করি। বসেছেন? ঠিক আছে, ঠিক। বেশ। এবার? হ্যাঁ, এবার বলি। এবার আপনি চেয়ারের কন্ট্রোলগুলো দেখে নিন। পায়ের এখন থেকে আর কোনো ব্যবহারই নেই। চেয়ার ঘোরানো বলুন, সামনে পেছনে যাওয়া, সবটাই এখন থেকে হাতে। এমনকি এই পুরো কাজটা আপনি এক হাতেও করতে পারবেন, তবে দুটো হাত ব্যবহার করলে পরিশ্রমটা অনেক কম হবে। হ্যাঁ, আমার তো আর এই চেয়ারে বসে অভ্যস্ত হওয়ার দরকার নেই। আমি বসলাম আমার মতো। আপনি হুইল চেয়ারের রহস্যটা ব্যাখ্যা করুন। স্যার, লিলি তো আপনাকে চাচাজি ডাকে, সেই সূত্রে আপনি আমাকে তুমিই বলবেন। আচ্ছা, বলবো। এখন বলছি যে কেন আপনার জন্য এই হুইল চেয়ারের ব্যবস্থা করলাম। দেখুন, আমি আকাশের বিশেষ বিশেষ দিকে টেলিস্কোপটা ফিট করি, আর তারপর আসে ফোকাসের ব্যাপারটা। এই টেলিস্কোপটা স্ট্যান্ডে বসানোর পর এই কাজটা আমাকে পুরো করতে হয় হুইল চেয়ারে বসে। আর একবার যদি টেলিস্কোপটা সেট হয়ে যায় না, তাহলে সেখানে আর হাত দেওয়া যায় না। সেটিংস তো বদলানোই যাবে না। বুঝতে পেরেছেন স্যার? পারছি। এবার বুঝুন, হুইল চেয়ারে বসে আমি টেলিস্কোপটা সেট করলাম, তারপর হুইল চেয়ার নিয়ে সরে গেলাম। আপনি আরেকটা হুইল চেয়ার নিয়ে টেলিস্কোপের কাছে চলে এলেন। আপনাকে আর কোনো কষ্ট করতে হলো না। আপনাকে না দাঁড়িয়ে হাঁটু গেড়ে বা কুঁজো হয়ে টেলিস্কোপে চোখ রাখতে হলো না। এবার বুঝেছেন তো হুইল চেয়ারের লজিকটা আপনার কাছে পরিষ্কার এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হয়েছে। খুবই যুক্তিযুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যাটা চট করে মাথায় আসে না বলে হুইল চেয়ার দেখে একটা ধাক্কার মতো খেয়েছিলাম। ঠিক যেমনটা আজ মন্দিরে ঢুকে আপনি একটা ধাক্কা খেলেন। মন্দিরে ঢুকে দেখলেন গৌর কালীর মূর্তির মতো দেখতে অবিকল লিলির একটা মূর্তি। এরও কিন্তু একটা সরল ব্যাখ্যা আছে। কি 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 ব্যাখ্যা? গৌর কালীর মূর্তি বাবন ও অশ্বিনী কুমার তো অনেক আগেই নদীতে ফেলে দিয়েছিলেন,
আর এই মূর্তিটা আমি পরে বানিয়েছি। হুইল চেয়ারে বসে তার জীবন কাটে না, নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলো হওয়ার এক হাস্যকর চেষ্টা আর কি। চিনি হাতুড়ি নিয়ে পাথর কাটাকাটি। না, মূর্তিটা সুন্দর হয়েছে। না না, মোটেও সুন্দর হয়নি। মুখের আদলটাই শুধু এসেছে, আর কিছুই আসেনি। ব্যাপারটা হলো কি, বাবু অশ্বিনী রায়ের ঘটনাটা কিন্তু আমাকে খুবই আলোড়িত করেছিল, তাই আমার মূর্তি বানানোতে ওর একটা ছায়া পড়েছিল। তোমার কি মাঝে মাঝে নিজেকে বাবু অশ্বিনী কুমার মনে হয়? সুলতানকে দেখে মনে হলো মিশির আলীর এই কথায় সে একটা ধাক্কার মতো খেয়েছে। নিজেকে সামলাতেই তার সময় লাগছে। তার ভুরু কুঁচকে আছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এই কথাটা কেন বললেন স্যার? এমনি বললাম, মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা থেকে এটা মনে হল। কোনো মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবনযাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে। অশ্বিনী কুমার একজন সিরিয়াল কিলার। সে ঠান্ডা মাথায় একের পর এক মানুষকে খুন করেছে, আর খুনগুলো করেছে অত্যন্ত প্রিয়জনদের, তার নিজের মেয়েদের। তাকে আমার পছন্দ হবে কেন? মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা অত্যন্ত বিচিত্র। মানুষ সুন্দর যেমন পছন্দ করে, অসুন্দরও করে। না, সবাই করে না, কেউ কেউ হয়তো করে। সুন্দরের পূজাও সবাই করে না, কেউ কেউ করে। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন দেখি। আমার ধারণা অশ্বিনী বাবুর ব্যাপারটা তোমার মাথায় ঢুকে গেছে। তুমি তার মতো করে জীবন যাপন করতে চাচ্ছ। তুমি আকাশের তারা দেখো, কারণ অশ্বিনী বাবু দেখতেন। আপনাকে কে বলল যে অশ্বিনী বাবু তারা দেখতেন? আমাকে কেউ বলেনি, আমি অনুমান করছি। এই অনুমানের পিছনে ভিত্তি আছে। তোমার সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে আমি লাইব্রেরিতে সাজানো বইগুলির উপর চোখ বুলিয়েছি। চামড়ায় বাঁধানো সোনার জলে নাম লেখা বেশ কিছু পুরনো বই দেখলাম। আকাশের তারা নিয়ে লেখা দুটা বই চোখে পড়েছে। একটার নাম তারা পরিচিতি, আর একটার নাম আকাশ পর্যবেক্ষণ। একটা ইংরেজি বই আছে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার স্টার্স। এখন তুমি বলো, এই বইগুলি কি অশ্বিনী বাবুর? হ্যাঁ। উনি কি আকাশ দেখতেন? হ্যাঁ, দেখতেন। তার একটা দূরবীনও ছিল, ম্যাকলাস্টার কোম্পানির একটা চোং দূরবীন। উনি তারা দেখতেন বলেই কি তুমি এখন তারা দেখছো? না, ব্যাপারটা সেরকম নয়। আকাশের বিষয়ে কৌতূহলটা আমার বরাবরই, সেই ছোটবেলা থেকে। তবে এটাও ঠিক যে অশ্বিনী বাবুর লেখা ডায়েরি পড়ে আমি টেলিস্কোপ কিনতে আগ্রহী হই। তিনি আকাশ দেখতেন এবং কি দেখলেন তা খুব গুছিয়ে লিখে রাখতেন। পড়তে তো বেশ ভালো লাগে, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তার জীবনযাত্রা অনুসরণ করছি। এবার আপনি নিশ্চয়ই বলবেন না যে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে আর এখন আমি তাই মানুষ বলি দেওয়া শুরু করব। অশ্বিনী বাবুর লেখা ডায়েরিটা কি আমি পড়তে পারি? অবশ্যই পড়তে পারেন। আপনি কিন্তু স্যার আমার প্রশ্নের জবাবটা দিলেন না। প্রশ্নটা যেন কি? প্রশ্নটা হলো, আপনার কি ধারণা আমিও মানুষ বলি দিচ্ছি? গ্রাম থেকে মানুষ ধরে এনে গোপনে বলি দিয়ে মন্দিরের পিছনের কুয়োয় ফেলে দিচ্ছি? আমাকে কি অসুস্থ মানুষ বলে মনে হচ্ছে? ছোটখাটো অসুখগুলি চট করে ধরা যায়, কিন্তু ভয়ঙ্কর অসুখগুলি মানুষের মস্তিষ্কের গভীরে বাস করে। এদের চট করে ধরা যায় না।
যেমন অশ্বিনী বাবুর কথাই ধরা যাক, তার ভয়ঙ্কর অসুখ ধরতে অনেক সময় লেগেছিল। অশ্বিনী বাবুর সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী পর্যন্ত ধরতে পারেননি। 3টি মেয়ের মৃত্যুর পর ধরতে পারলেন। স্যার, আপনি তো দেখি সত্যি সত্যি আমাকে অশ্বিনী বাবুর দলে ফেলে দিয়েছেন। আচ্ছা, ঠিক করে বলুন তো, আপনি আমার সম্পর্কে কি ভাবছেন? এখনো পর্যন্ত আমি কিছুই ভাবছি না, তবে আমার অবচেতন মন নিশ্চয়ই ভাবছে। অবচেতন মনের কর্মকাণ্ড খুব অদ্ভুত। অবচেতন মন কাউকে জিজ্ঞেস করে কাজ করে না। জিজ্ঞাসাবাদের বিষয়টি চেতন মনের, অবচেতন মনের না। তবে চেতন মন থেকে সে যে তথ্য নেয় না তা না, তথ্য নেয় যেটা তার পছন্দ তাই নেয়। স্যার, আমার কি ধারণা জানেন তো? এই আমার ধারণাটা হচ্ছে এই বাড়িটা আপনার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। কি বলছো? হ্যাঁ, ভেবে দেখুন, জেলখানার মতো উঁচু পাঁচিলে ঘেরা এই বিরাট বাড়ি, গেট সব সময় তালাবন্ধ, 3টে কুকুর বাড়ি পাহারা দিচ্ছে, আর আপনার ধারণা হচ্ছে যে আপনি বন্দী হয়ে গেছেন। আর কি জানেন তো, যেই মুহূর্তে মানুষ নিজেকে বন্দী ভাবে, সেই মুহূর্ত থেকেই তার চিন্তার ধারা বদলে যায়। তাই নাকি? হ্যাঁ, আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন একভাবে চিন্তা করতাম। যেই মুহূর্তে হুইল চেয়ারে বন্দী হয়েছি, সেই মুহূর্ত থেকে অন্যভাবে ভাবা শুরু করেছি। আচ্ছা, আপনার বেলাতেও কিন্তু আপনার বেলাতেও ঠিক তাই হচ্ছে। আপনি দেখছি আমাকে সহজভাবে গ্রহণই করতে পারছেন না। আপনি ধরেই নিয়েছেন আমি হচ্ছি হুইল চেয়ারে বসা অশ্বিনী বাবু। স্যার, আপনি খেতে যান বরং, আপনার খাবার দেওয়া হয়ে গেছে। তুমি খাবে না? না, আমার মেজাজটা খুবই খারাপ। অবশ্য আপনার কারণে খারাপ নয়। আকাশ মেঘে ঢাকা, তারা দেখা যাবে না, এই জন্যই মেজাজটা খারাপ। আর মেজাজ খারাপ নিয়ে আমি খেতে বসতে পারি না। আপনি খেতে যান, আমি বরং অশ্বিনীবাবুর ডায়েরিটা খুঁজে বের করি। তার অনেক খাতাপত্রের সঙ্গেই ওটা রয়েছে, খুঁজে বের করতে সময় লাগবে। আপনি যান স্যার, খেতে যান। পুঁই পাতা পাওয়া যায়নি কথাটা সত্যি না, পাতা পাওয়া গেছে। সেই পাতায় কই মাছের পাতুরি রান্না হয়েছে। লিলি মিশির আলির পাতে মাছ তুলে দিয়ে হাসতে হাসতে বলল, দেখলেন কেমন বোকা বানালাম? আয়োজন প্রচুর, মাছই 3 রকমের, চিংড়ি মাছ, মলা মাছ আর কই মাছ। নানা ধরনের ভর্তা, ভাজি, কুচকুচে কালো রঙের একটা ভর্তা দেখা গেল, আরেকটার বর্ণ গাঢ় লাল। পাশাপাশি 2টা বাটিতে লাল এবং কালো ভর্তা রাখা হয়েছে, যার থেকে ধারণা করা যায় যে শুধু রান্না না, খাবার সাজানোর একটা ব্যাপারও মেয়েটার মধ্যে আছে। এই যে দেখুন, এই কালো রঙের এই বস্তুটি, এইটা হ্যাঁ, এইটা হলো কালিজিরা ভর্তা। কই মাছের পাতুরি আপনার পাতে তুলে দিয়েছি বলেই ওইটা দিয়ে আবার খাওয়া শুরু করবেন না। কালিজিরা দিয়ে কয়েক নালা ভাত ভালো করে খেলে একেবারে মুখে রুচি চলে আসে, তখন যা খাবেন তাই ভালো লাগবে। আমার রুচির কোনো সমস্যা নেই, তারপরেও তুমি যেভাবে খেতে বলবে আমি সেভাবেই খাবো। আচ্ছা, ভালো রঙের বস্তুটা কি? ওইটা মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা। বাবা, আমি ঝাল খেতে পারি না। আরে এই ভর্তায় ঝাল নেই, নেই বললেই চলে। একটা বিশেষ প্রক্রিয়ায় শুকনো মরিচ থেকে ঝাল দূর করা হয়েছে। প্রক্রিয়াটা শুনতে চান? প্রক্রিয়া শুনে আমার কোনো লাভ নেই, তবু বলো। প্রথমে মরিচ লেবু পানিতে ডুবিয়ে রাখলে মরিচের ঝাল চলে যায়। ভিনিগারে ডুবিয়ে রাখলেও হয়, আমি ঝাল দূর করেছি লেবু পানিতে ডুবিয়ে। আচ্ছা, বিচিত্র ধরনের রান্না বান্না
তুমি কি কারো কাছ থেকে শিখেছো, না নিজে মাথা খাটিয়ে বের করেছো? বেশিরভাগ রান্নাই আমি আমার নানির কাছ থেকে শিখেছি। নানি আমাকে রান্না শিখিয়েছেন, তার চেয়েও বড় নানি আমাকে রান্নার মন্ত্র শিখিয়েছেন। আমি প্রায় 20টার মতো মন্ত্র জানি। রান্নার মন্ত্র? এই হ্যাঁ, রান্নার মন্ত্র আছে নাকি? আছে তো। এই মন্ত্র আবার কাউকে শেখানো নিষেধ। মন্ত্র শেখালে তার পাওয়ার চলে যায়। আপনি চাইলে আমি আপনাকে শেখাতে পারি। আমি রান্না শিখতে চাচ্ছি না, কিন্তু মন্ত্রটা শিখবো। সত্যি মন্ত্রটা শিখবেন? শিখতে চাই না, শুধু শুনতে চাই। যে কোনো একটা মন্ত্র বললেই হবে। এক এক রান্নার এক এক মন্ত্র। এই যেমন ধরুন, ছোট মাছ রান্নার মন্ত্রটা বলি। হ্যাঁ, ছোট মাছের সঙ্গে প্রথমে তেল মশলা ভালো করে মাখাতে হবে। চুলায় হাঁড়িটা দিয়ে আগুন দিতে হয়। তারপর হাঁড়ি পুরোপুরি গরম হওয়ার পর তেল মশলা মাখা মাছটা হাঁড়িতে দিয়ে এই মন্ত্রটা পড়তে হবে 10 বার। তারপর পানি দিতে হবে। পানি এমন ভাবে দিতে হবে যেন মাছের ওপর 2 আঙুল পানিও থাকে। 2 আঙুল মতন হলেই হবে। এই মন্ত্রের নাম 10-2 মন্ত্র। পানি ফুটতে শুরু করলে রান্না শেষ। আরেকবার মন্ত্রটা পড়ে ফু দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে হাঁড়ি নামিয়ে ফেলতে হবে। তরকারি বাটিতে ঢালার আগে আর ঢাকনা নামানো যাবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন মন্ত্রটা বলো তো। মন্ত্রটা অনেক লম্বা। শুরুটা এরকম। হাসবেন না। এই মন্ত্র পড়ে একবার ছোট মাছ রান্না করে দেখুন। 10 বার মন্ত্র পড়ার পর 2 আঙুল জল, ব্যাস। তারপর আর কিছু করতে হবে না। লিলি, আমার ধারণা মন্ত্রটা হলো টাইমিং। সেই সময় তো গ্রামে গঞ্জে ঘড়ি ছিল না। রান্নার মতো তুচ্ছ বিষয়ে ঘড়ির ব্যবহারের প্রশ্নই আসে না। আমার ধারণা তখন মন্ত্র পড়ে সময়ের হিসেব রাখা হতো। আর তুমি যে মন্ত্রটা বললে, ওই মন্ত্র 10 বার বলতে যত সময় লাগে ততটা সময় তেল মশলা মাখানো মাছ গরম চুলায় রাখলেই হবে। তুমি এক কাজ করো, ঘড়ি দেখে 10 বার মন্ত্র পড়তে কত সময় লাগে সেটা বের করো। তারপর মন্ত্র ছাড়া সময় দেখে রান্না করো। দেখবে রান্না ঠিকই হয়েছে। চাচাজি, আপনার আসলেই অনেক বুদ্ধি। মন্ত্রটা যে কিচ্ছু না, সময়েরই হিসেব, এটা আমিও টের পেয়েছি, কিন্তু আমার অনেক সময় লেগেছে। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন। আপনি কি যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলেন? এই ক্ষমতা কি সত্যিই আছে আপনার? মিসির আলি কিছু বললেন না। তিনি লক্ষ্য করলেন লিলি তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। সে কি কিছু বলার চেষ্টা করছে? প্রশ্নের ভেতরেও লুকোনো প্রশ্ন থাকে। মেয়েটির এই প্রশ্নের ভেতর লুকানো কোনো প্রশ্ন কি আছে? মিষ্টি জাতীয় কিছু রান্না করিনি। আচ্ছা, আপনি কি মধু খাবেন? মধু এনে দেব? ওই দিন খোলসা ফুলের মধু খেয়েছেন, আজ কেওড়া ফুলের মধু খান। হ্যাঁ? না না। কেন? আচ্ছা, আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান? জিজ্ঞাসা করতে চাইলে করতে পারেন। সুলতান চিঠিতে একটা মেয়ের কথা বলেছিল, ওই মেয়েটি সত্যি আছে? সালমা নাম, 15-16 বছর বয়স, অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মেয়ে। থাকবে না কেন? আছে তো। দূরবীনওয়ালাকে বললেই আপনাকে দেখাবে। মেয়েটা থাকে কোথায়? সে থাকে কোথায় তা দিয়ে আপনি কি করবেন? সত্যি কোনো ক্ষমতা ওর আছে কিনা এটা জানা জরুরি, তাই না?
মেয়েটার সত্যি কি ক্ষমতা আছে? শুধু যে ক্ষমতা আছে তা নয়, ভয়াবহ ক্ষমতা আছে। তুমি তুমি নিজে দেখেছো? হ্যাঁ, আপনি তাকে দেখলে খুবই অবাক হবেন। প্রথমে আপনার বিশ্বাসই হবে না, আপনি ভাববেন ঠাট্টা করা হচ্ছে। তুমি কি সেই মেয়ে? চাচাজি শুনুন, মধু কিন্তু আপনাকে খেতেই হবে, ইচ্ছে না করলেও খেতে হবে। দূরবীনওয়ালা যদি শোনে আপনাকে মধু দেওয়া হয়নি, তাহলে খুব রাগ করবে। আমাকে বলা হয়েছে আজ যেন কেওড়া ফুলের মধু দেওয়া হয়। মধু না খেলে সুলতান রাগ করবে? এই রাগের চেয়েও বেশি যেটা করবে সেটা হলো মেজাজ খারাপ করবে। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে এসো তোমার মধু। আচ্ছা, সুন্দরবনের বানররা কিভাবে মধু খায় আপনি জানেন? না, জানি না। জানেন না? আপনি আঙুলে মধু মাখিয়ে খেতে শুরু করুন, আমি গল্পটা বলি। ছোট বাচ্চাদের যেমন করে গল্প বলে বলে খাবার খাওয়াতে হয়, আপনাকেও সেরকম গল্প বলে বলে মধু খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে, শুরু করো তোমার গল্প। কোনো বানরের যখন মধু খেতে ইচ্ছা করে, তখন সে একেবারে নদীর পাড়ে চলে যায়, সারা গায়ে কাদা মাখে, তারপর রোদে বসে সেই কাদা শুকায়, আবার যায় কাদায়, আবার ও কাদায় ফুটোপুটি করে গায়ে একেবারে কাদা মেখে আসে, আবার রোদে শুকায়। এই প্রক্রিয়াটি কয়েকবার করার পর বানরের গায়ে শক্ত কাদার একটা স্তর পড়ে যায়। তখন সে মহা আনন্দে চাক ভেঙে মধু খেতে থাকে। মৌমাছিরা কাদার স্তরের জন্য তার গায়ে হুল ফোটাতে পারে না। বুলেট প্রুফ জ্যাকেটের মতো মৌমাছি প্রুফ কর্দম জামা। ঘটনাটা কি আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই। সুন্দরবনের মধু নিয়ে আমি এর চেয়ে 100 গুণ ইন্টারেস্টিং গল্প জানি, তবে সেটা আজ বলবো না, আরেকদিন বলবো। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যে মুষলধারে পড়ছে তা না, তবে বাতাস প্রবল বেগে বইছে। বাড়ির চারদিকে প্রচুর গাছপালা বলে ঝড়ের মতো শব্দ হচ্ছে। এমন ঝড় বৃষ্টির রাতে আকাশ দেখার প্রশ্নই আসে না। মিশির আলী দোতলায় তার ঘরে আধশোয়া হয়ে আছেন। কিছুক্ষণ আগেই রাতের খাবারের পর্ব শেষ করে এসেছেন। বিছানা থেকে আর নামতে হবে না, এটা ভেবেই শান্তি শান্তি লাগছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়া শীতল হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। যতই সময় যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। মিশির আলী তার গায়ে পাতলা চাদর দিয়েছেন। মিশির আলীর হাতে অশ্বিনী কুমার বাবুর হাতে লেখা ডায়েরি। লেখা খুব স্পষ্ট নয় এবং যথেষ্ট পরিমাণে প্যাঁচানো। বরকত এসে টেবিলে চায়ের ফ্লাক্স এবং কাপ রেখে গেছে, দরজার ছিটকিনি ঠিক করে দিয়ে গেছে। মিশির আলীর বরকতের সঙ্গে টুকটাক আলাপ চালাবার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। মিশির আলীর ধারণা কোনো এক বিচিত্র কারণে বরকত তাকে পছন্দ করছে না। ভালো দুর্যোগ শুরু হয়েছে। মিশির আলী গাছের ডাল ভাঙার শব্দ শুনলেন। মিশির আলী খুব মন দিয়ে ডায়েরি পড়ার চেষ্টা করছেন। শুধু কুকুরেরা যখন ডেকে উঠছে তখন মনঃসংযোগ কেটে যাচ্ছে। কেন জানি কুকুরের ডাকটা শুনতে ভালো লাগছে না। অশ্বিনী কুমারের ডায়েরিটা ঠিক ডায়েরির আকারে লেখা না, অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখা আছে। কিছু কিছু লেখাতে দিনক্ষণ স্থানকাল উল্লেখ করা, বেশিরভাগ লেখাতেই তারিখ নেই। বাজারের হিসাব আছে, চিঠির খসড়া আছে, আয়ুর্বেদ ওষুধের বর্ণনা আছে। দরজায় খটখট শব্দ হচ্ছে। চাচাজি, আমি লিলি, আমি লিলি। আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না।
আপনার ঘরের ছিটকিনিটা বরকতকে ঠিক করতে বলেছিলাম, ঠিক করেছে বরকত? হ্যাঁ, ঠিক করেছে। লাগিয়েছেন ছিটকিনি? না, ছিটকিনি লাগিয়ে ঘুমোবেন, ভুলবেন না যেন। কুকুরগুলি মাঝে মাঝে আবার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পড়ে, এই জন্যই বলছি। হঠাৎ ঘুম ভেঙে আবার যদি দেখেন মাথার কাছে অ্যালসেশিয়ান, তাহলে তো ভয়েই হার্ট ফেল করবেন। অবশ্যই ছিটকিনি লাগিয়ে ঘুমাবো। তা তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে এসো। আপনি আসতে বলছেন না তো, এই জন্যই আসতে পারছি না। আমি আপনার জন্য পানও এনেছি। এসো এসো, ভেতরে এসো। আমাকে দূরবীনওয়ালা পাঠিয়েছে। আমার দায়িত্ব হলো আপনাকে জাগিয়ে রাখা। জাগিয়ে রাখা? কেন বলো তো? দূরবীনওয়ালার ধারণা হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হবার পর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে, তখন নাকি তারা দেখা যাবে। বৃষ্টির পর আকাশ নাকি ঝকঝকে হয়ে যায়, তখনই তারা দেখার আসল মজা। ও আচ্ছা আচ্ছা। আপনি একবার ঘুমিয়ে পড়লে তো আপনাকে জাগানোটা ঠিক হবে না, তাই জাগিয়ে রাখার চেষ্টা। এখন বলুন, কি করলে আপনি জেগে থাকবেন? দেখো লিলি, জেগে থাকা আমার জন্য কোনো সমস্যা না। আমি অনেক রাত জাগি। তুমি আমাকে জেগে থাকতে বলেছো, আমি জেগে থাকবো। অশ্বিনীবাবু ডায়েরিটা পড়ছেন? হুম। মরা মানুষের ডায়েরি পড়ে কি লাভ বলুন তো? মানুষটা তো মরেই গেছে। এর চেয়ে জীবিত মানুষের ডায়েরি পড়া ভালো। আপনি এত আগ্রহ করে পুরনো ডায়েরি পড়েন জানলে আমি ডায়েরি লেখার অভ্যেস করতাম। নিন, পান খান। মিসির আলি পান হাতে নিলেন। লিলি চেয়ার টেনে খাটের পাশে বসেছে, তাকে ক্লান্ত লাগছে। পরপর দুবার হাই তুলল। মিসির আলি বললেন, দাও দাও। এই নিন। তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। সুলতানকে বলে রেখো বৃষ্টি কমলে যেন আমাকে খবর দেয়, আমি জেগে থাকবো। আমার সঙ্গে গল্প করতে ভালো লাগছে না, তাই না? আপনার মন পড়ে আছে ওই অশ্বিনীবাবুর লেখাতে। কি ঠিক বলছি? আরে বাবা, ডায়েরিটা পড়ে শেষ করতে ইচ্ছে হচ্ছে, এটা ঠিক। তার মানে এই না যে তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তুমি খুব গুছিয়ে কথা বলো। এই অশ্বিনীবাবুর ডায়েরি পড়ে কি তথ্য বের করলেন বলুন তো, শুনি একটু। মাত্র তো পড়া শুরু করেছি। যা পড়েছেন সেখান থেকে এখনো ইন্টারেস্টিং কিছু বার করতে পারেননি? শোনো, পুণ্যাগ্য ফুলের কথা লেখা আছে, খুব আগ্রহ লেখা। এই ফুল বেটি গায়ে মাখলে গায়ের রং উজ্জ্বল হয় বলে তিনি লিখেছেন। এর থেকে ধারণা করা যায় যে গায়ের রং নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আমার ধারণা তার মেয়েগুলির গায়ের রং ছিল কালো। তিনি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন, যে কালী হলো গৌর কালী, অর্থাৎ সেই কালীর গায়ের রং সাদা। তার মানে গায়ের রঙের প্রতি অশ্বিনী বাবুর মনে অবসেশন তৈরি হয়েছিল। বাহ, আপনি তো চট করে একটা ব্যাপার ধরে ফেলেছেন। আমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। হাইপোথিসিসটা সত্যি কিনা তার এখনো প্রমাণ হয়নি। লিলি একটু ঝুঁকে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা চাচাজি, মাঝে মাঝে কিছু বাড়ি যে অভিশপ্ত হয়ে যায়, এটা কি আপনি জানেন? মিসির আলি সোজা হয়ে বসতে বসতে বললেন, অভিশপ্ত বাড়ি বলে কিছু নেই। বাড়ি হলো ইট পাথরের একটা স্ট্রাকচার, এর বেশি কিছু না। আমার কথা শুনুন চাচাজি, এমন অনেক বাড়ি আছে যেখানে
বিশেষ কিছু ঘটনা বারবার ঘটে, একটা চক্রের মতন ব্যাপার। চক্রটা ঘুরতেই থাকে। এই বাড়িটাও কিন্তু সেই রকম একটা বাড়ি। তার মানে এই বাড়িটাও একটা চক্রের মধ্যে পড়ে গেছে। আপনি এমন বুদ্ধিমান একজন মানুষ, আপনার চোখে চক্রটা পড়ছে না কেন? চক্র বলে কিছু নেই লিলি। আছে, অবশ্যই চক্র আছে। অশ্বিনীবাবু তার বাড়িতে গৌরকালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানও কি করেনি? মন্দিরে কি সে একটি মূর্তি রাখেনি? চাচাজি, আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন। আজ রাতে বৃষ্টি থামবে না, সারা রাত বৃষ্টি হবে, কালও হবে। বিছানা থেকে নেমে শিগগির ছিটকিনিটা লাগান। সেটি দেখা যাবে ছিটকিনি না লাগিয়েই আপনি ঘুমিয়ে পড়েছেন। এ বাড়িতে কখনো ছিটকিনি না লাগিয়ে ঘুমোবেন না, কখনো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ছিটকিনি লাগাচ্ছি, চলো। মিসির আলি বিছানা থেকে নামলেন, দরজার ছিটকিনি লাগালেন, বিছানায় এসে বসলেন। অশ্বিনীবাবুর ডায়েরি এখন তার পড়তে ইচ্ছে করছে না। বৃষ্টির বেগ আরো বাড়ছে, গাছের পাতায় শোঁ শোঁ শব্দ হচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করে শুয়ে আছেন। তিনি কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না। তার ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দে। কে যেন তার গায়ে গরম নিঃশ্বাস ফেলছে। খুবই অস্বাভাবিক ব্যাপার, ঘরের দরজা বন্ধ, বাইরের কারো ঢোকার কোনো পথ নেই। মিসির আলি চোখ মেললেন। হারিকেনের আলোয় স্পষ্ট দেখলেন বিশাল একটা কুকুর। কুকুরটার মুখ তার মাথার কাছে। তার গরম নিঃশ্বাস চোখে মুখে এসে লাগছে। পশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায়, এর চোখও সবুজ। এ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসির আলি চোখ বন্ধ করে ফেললেন। মিসির আলির হাত পা ঠান্ডা হয়ে এলো। খুব পানির তৃষ্ণা হচ্ছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই তৃষ্ণাবোধ মিথ্যা, কারণ পুরো ব্যাপারটাই মিথ্যা। তিনি স্বপ্ন দেখছেন, এর বেশি কিছু না। কুকুরটা যদি তার উপর ঝাঁপ দিয়েও পড়ে তাতে তার কিছু হবে না, বরং লাভ হবে, দুঃস্বপ্ন ভেঙে যাবে। মিসির আলি এখন মনে প্রাণে চাচ্ছেন কুকুরটা তার উপর ঝাঁপ দিয়ে পড়ুক, স্বপ্ন ভেঙে যাক। কুকুর ঝাঁপ দিচ্ছে না, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, অশ্বিনীবাবুর কি কুকুর ছিল? জিজ্ঞেস করে জানতে হবে। দরজায় শব্দ হলো, টকটক করে মোর্স কোডের মতো শব্দ করছে, যেন কেউ কোনো সংকেত দিচ্ছে। গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে।